সাধারণ টুইস্ট, সাসপেন্স ও ক্রাইম থ্রিলার গল্পগুলো যাদের ভালো লাগে, আজকের গল্পটি তাদের জন্যই। সদ্য রিলিজ হওয়া ওয়েব সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোর্স, যার IMDb রেটিং 8.2। ক্রিমিনালদের করা সকল প্ল্যান ভেস্তে দিয়ে কিভাবে ইন্ডিয়ান পুলিশের স্পেশাল একটি টিম শেষমেশ অপরাধীকে ধরতে সক্ষম হয়, তাই দেখব আজকের গল্পে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই দেখা যায় দিল্লি পুলিশের রেজিং ডেতে এক বিশাল বিস্ফোরণ হয়েছে। সব জায়গায় আগুন জ্বলছে আর মানুষের আর্তনাদে চারিদিক ভারী হয়ে উঠেছে। অনেক মানুষ এতে মারা গিয়েছে আর আহতও হয়েছে। তো এই সবকিছুর মধ্যেই হঠাৎই দেখা যায় দিল্লি পুলিশের আবির্ভাব ঘটে এখানে। তারা সবকিছু বুঝে ওঠার চেষ্টা করছিল। এর মধ্যেই তারা দেখতে পায় তাদের সামনে একটা ছোট্ট বাচ্চা, তার ব্যাগে কিছু একটা রয়েছে। সন্দেহজনকভাবে সে ওই ব্যাগে হাত দিতেই যাবে, তখনই সম্পূর্ণ পুলিশ ফোর্স তার দিকে গুলিতাক করে। আর এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে এখন থেকে ঠিক 2 ঘন্টা আগের দৃশ্য দেখানো হয়। দেখা যায় এটা দিল্লির আশোকবাগ। সেখানে কয়টা ছেলে মেয়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাইরে আসে। তারা সেখান থেকে তখনই চলে যাবে, কিন্তু সেখানে একটা ফুচকার দোকান দেখে তারা সেখানেই আটকে যায়। আর তাদের একটা ফ্রেন্ড বলতে থাকে, তাড়াতাড়ি চল না, ফুচকা তো পরেও খাওয়া যাবে। এই বলতে বলতেই সেখানে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। বিকট আওয়াজে চারিদিক বিস্ফোরিত হতে থাকে। আশেপাশে শুধু আগুন আর ধোঁয়া ছাড়া আর কিছুই চোখে পড়ে না। এরপর দৃশ্য সোজা চলে যায় আমাদের আজকের লিড ক্যারেক্টার কবির মালিকের বাসায়। সেখানে তার মা তাকে পুলিশের ইউনিফর্মে দেখে বলে, তোকে তো বেশ হ্যান্ডসাম লাগছে, প্রতিদিন ইউনিফর্ম কেন পরিস না? তখন কবির জানায়, মা, স্পেশাল সেল ইউনিটে প্রতিদিন ইউনিফর্ম পরতে হয় না, আজকে তো দিল্লি পুলিশের রেজিং ডে, এই জন্যই পরেছি। তো তার মা বলে, তাহলে এমন কোন ইউনিটে জয়েন কর যেখানে প্রতিদিন ইউনিফর্ম পরতে হয়। এই বলে সে হাসে। তখন কবির বলে, মা, তুমি আজকে একদম রাশমির মতো কথা বলছো। এই রাশমির ব্যাপারে আমরা পরেই জানতে পারবো। যাই হোক, তো তখন তার মা বলে, আসলেই রাশমি তো তোকে ইউনিফর্মেই বেশি পছন্দ করত। এরপর সে বলে, আচ্ছা শোন, এখন এসব বাদ দে, নাস্তা রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। তো তার মা চলে যাওয়ার পরপরই কবিরের কাছে একটা কল আসে আর তাকে জানানো হয় আশোকবাগে ব্লাস্ট হয়েছে। আর তারা এটাই সন্দেহ করছে এটা নিশ্চয়ই কোনো টেরোরিস্ট অ্যাটাক। আর এটা শুনেই কবির খুব ঘাবড়ে যায়। তাই সে দ্রুত তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আশোকবাগের উদ্দেশ্যে। আর এর মধ্যেই সে তার স্যারকে কল করতে থাকে এই ব্যাপারে জানানোর জন্য। এরপর আমাদের কবিরদের সিনিয়র বিক্রম বাক্সিকে দেখানো হয়। সে তার ফোন খুঁজে বেড়াচ্ছিল। তখনই তার ওয়াইফ এসে তাকে তার ফোনটা দেয়। আর দেখা যায় বিক্রমের একটা ছোট ছেলেও আছে। তো সেই বিক্রমকে দেখে বলে, বাবা, তুমি আজকে ইউনিফর্ম কেন পরেছো? তখন সে জানায়, বাবা, আজকে 16 ফেব্রুয়ারি, আজকে হচ্ছে দিল্লি পুলিশের রেজিং ডে। তো তার ছেলে জিজ্ঞেস করে, সেটা কি বাবা? এরপর বিক্রম তার ছেলেকে বলতে থাকে যে আজ থেকে 75 বছর আগে দিল্লি পুলিশ এস্টাবলিশ হয়েছিল। তখন আমরা অনেক কম ছিলাম সংখ্যায়, কিন্তু এখন আমরা 80,000-এরও বেশি লোক আছি এই দিল্লিকে সেফটি দেওয়ার জন্য। এসব বলতে বলতে তার কাছে ফোন আসে আর সেও আশোকবাগের ব্লাস্টের সম্পর্কে জানতে পারে। এই জন্য সে তাড়াহুড়ো করে চলে যাচ্ছিল। তবে যাওয়ার আগে সে তার ওয়াইফকে বলে যায় সে আর তার ছেলে যেন আজকে বাড়ি থেকে বের না হয়। এরপরই আমাদেরকে ইন্ডিয়া গেটের দৃশ্য দেখানো হয়। সেখানে দুটো বাচ্চা একটা সিটে বসে নিজেদের মতোই গল্প করছিল। তখন একটা বাচ্চার পায়ে কিছু একটা বাঁধলে সে ওই সিটের নিচে দেখে আর ওখান থেকে কিছু একটা বের করে আনে। তখন আরেকটা বাচ্চা দেখে বলে, এটা তো বম মনে হচ্ছে। আর এটা দেখেই সেই ছেলেটা দৌড়ে ওখানে ডিউটিতে থাকা একজন পুলিশকে ডেকে আনে আর তাকে এটাও বলে যে ওখানে বম পাওয়া গিয়েছে। তো ওই লোকটাই বাচ্চার কাছে আসলে সে জিজ্ঞেস করে, এটা তুমি কোথায় পেয়েছো? দ্রুত নিচে রাখো। কিন্তু বাচ্চাটা বলে, এটা নিচে রাখলে ফেটে যাবে। তাই ওই অফিসার দ্রুত তাদের স্যারকে জানায়, অর্থাৎ বিক্রম বাক্সি। সে তখন আশোকবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু এই কথা জানার পর সে দ্রুত ড্রাইভারকে ইন্ডিয়া গেটের দিকে গাড়ি নিতে বলে। আর ওদিকে দেখা যায় কবিরদেরকে, যারা আশোকবাগ পৌঁছে গিয়েছিল। এখানে আমরা গল্পের শুরুর সেই দৃশ্যটা দেখতে পাই যেখানে তারা একটা বাচ্চার দিকে গুলিতাক করে রাখে। তো বাচ্চাটার অবস্থা দেখে কবির বুঝতে পারে বাচ্চাটা ইনোসেন্ট, তাই সবাইকে বন্দুক নামাতে বলে আর বাচ্চার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমার নাম কি? তো বাচ্চা সেটা জানায়। এরপর কবির অন্যান্যদের বলে বাচ্চাকে নিয়ে ফার্স্ট এইড দিতে। তো বাচ্চা তাদের সাথে যাবে তার আগেই সে বলে, আমি তাকে দেখেছি। তখনই কবির ঘুরে তাকায় আর জিজ্ঞেস করে, কাকে দেখেছো? বাচ্চাটা বলে, সেই লোকটাকে যে ময়লার মধ্যে একটা বড় প্যাকেট রেখেছিল। এই কথা শুনে কবির তার ফোর্সকে বলে, এই বাচ্চাকে নিয়ে যাও আর সে যাকে দেখেছে তার একটা স্কেচ বানিয়ে ফেলো। তো তারা বাচ্চাটাকে নিয়ে যায়। আর তখনই আরেকজন পুলিশ এসে কবিরকে জানায়, স্যার, দিল্লির একটা ইউনিভার্সিটিতেও বম পাওয়া গিয়েছে। এটা শুনে কবির বলে, দ্রুত সেখানে চলো। এরপর দৃশ্য চলে যায় ইন্ডিয়া গেটে। বিক্রম এসে দেখে সেখানে অলরেডি পুলিশ ফোর্স চলে এসেছে। সে এসে দেখে সবাই মাঠের বাইরে আর মাঠে ওই বাচ্চাটা একা বোম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সে জিজ্ঞেস করে, বাচ্চাটার হাত থেকে তোমরা বোম কেন নাওনি? তখন সেই কনস্টেবল যে এই খবরটা বিক্রমকে দিয়েছিল সে তাকে বলতে থাকে, স্যার, বাচ্চাটা বলেছে বমটা তার হাত থেকে নিচে নামালেই নাকি বিস্ফোরণ হবে। তখন বিক্রম তাকে জিজ্ঞেস করে, বাচ্চাটা এটা বলেছে, তার মানে কি তুমিও এটাকে সত্যি মনে করেছো? তখন ওই কনস্টেবল বলে, জি স্যার, আমারও তো তাই মনে হয়। তখন বিক্রম নিজে চলে যায় ওই বাচ্চাটার কাছে আর তার কাছ থেকে ওই বম নিজের হাতে নিয়ে নেয়। আর এর মধ্যেই বম ডিসপোজাল স্কোয়াড চলে আসে আর তারা এসে বেশ সফলভাবেই এই বমকে ডিসপোজ
ডিসপোজ করতে সক্ষম হয়। এতে সেখানে থাকা সবাই খুশি হয়, সবাই হাততালি দিতে থাকে। এর মধ্যেই দেখা যায় আরো এক জায়গায় বোম ব্লাস্ট হয়েছে। তো এটা দেখে বিক্রম বিচলিত হয়ে ওঠে আর বলতে থাকে, আজকে মনে হয় এরা পুরো দিল্লি শহরটাকেই উড়িয়ে দিবে। এখান থেকে দৃশ্য সরাসরি চলে যায় 24/7 নিউজের হেড অফিসে। সেখানে দেখা যায় একটা লোক খুব তড়িঘড়ি করে তার ল্যাপটপ নিয়ে যাচ্ছে তার সিনিয়রকে কিছু একটা দেখানোর জন্য। তো সে তার রুমে যেয়ে দেখে সেখানে একটা মিটিং হচ্ছে। এর মধ্যেই সে তার ম্যাডামের কাছে চলে যায় আর তাকে এটা দেখায় যে IM অর্থাৎ ইন্ডিয়ান মুজাহিদিন একটা ইমেল দিয়েছে তাদের কাছে। তারা এটা স্বীকার করেছে যে তারাই এই বম ব্লাস্টগুলো করছে আর তারা এটাও বলে দিয়েছে যে আজকে মোট 6টা ব্লাস্ট হবে। এটা দেখার সাথে সাথেই ওই ম্যাডাম অনেক বেশি ঘাবড়ে যায় আর বলে এখনই আমাদেরকে লাইভ টেলিকাস্ট করতে হবে। এরপর সাথে সাথেই শুরু হয়ে যায় লাইভ টেলিকাস্ট। তখনই আমাদেরকে দৌলতগঞ্জের দৃশ্য দেখানো হয়। সেখানে একটা CNG এসে থামে আর ওই CNGর পেছনের সিটেই দেখা যায় একটা ব্যাগ রয়েছে। এরপরই দৃশ্য চলে যায় দিল্লির ওই ইন্দ্রালোক ইউনিভার্সিটিতে। সেখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছে অলরেডি। তো সেখানে একজন ডাক্তার পুলিশদেরকে বারবার বলছে যে ওদিকের একটা বিল্ডিং এ আমাদের পেশেন্ট রয়েছে। তো পুলিশ তাদেরকে বারবারই মানা করে যে এখন ওদিকে যাওয়া যাবে না, কারণ ওখানেরই একটা গাড়িতে বোম পাওয়া গিয়েছে। তখন কাবির এসে এই পেশেন্টদের কথা শোনে যে পেশেন্টরা এখনো ভিতরেই রয়ে গিয়েছে। তাই সে প্রথমে যায় ওই বোম যেই গাড়িতে রাখা রয়েছে সেই গাড়িটা দেখতে। এরপরে তার কি যেন একটা মনে হয়, তাই সে সোজা এসে ওই ডক্টরকে জিজ্ঞেস করে, ডক্টর সামনের ওই ঘরটা কিসের? তো ডক্টর তাকে জানায় ওই ঘরে এখন সব ওয়েস্টেজ থাকে, ওখানে কেউই থাকে না। তো এটা শুনেই কাবির সোজাসুজি তাদের ফোর্সের গাড়িতে উঠে যায় আর সেটা চালিয়ে সোজা ওই বম রাখা গাড়িটার পেছনে চালাতে থাকে আর সেটাকে নিয়ে ফেলে ওই ওয়েস্টেজ রুমের ভিতরে। আর সাথে সাথেই একটা বিশাল বিস্ফোরণ ঘটে আর কাবির দ্রুত তার গাড়ি নিয়ে পিছনে সরে আসে। এভাবেই সে অনেকগুলো মানুষের জীবন বাঁচিয়ে ফেলে। এটা করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না, কারণ বম ডিসপোজাল স্কোয়াড আসা পর্যন্ত অপেক্ষা করা সম্ভব ছিল না। তো এরপর দেখা যায় দিল্লি পুলিশের সবাই এক জায়গায় জড়ো হয়েছে। তখন কবির আর বিক্রম মিলে সবাইকে অনেক বেশি মোটিভেট করে আর সবাইকে এটাও বলে দেয় যে এখন থেকে আমাদের দায়িত্ব মানুষকে সেফটি দেওয়া, তাই সবাই মিলে কাজ করব। যাই হোক, এরপর দেখা যায় কবির আর বিক্রম একজন লোককে ধরে আনে, তার নাম তৌফিক, আর তাকে শাসিয়ে জিজ্ঞেস করে সে যা জানে সেটা যেন সে তাদেরকে বলে দেয়। পুলিশের চোখে এরকম অনেক লোকই থাকে যাদের কাছ থেকে তারা অনেক গোপন তথ্যও পেয়ে যায়। তো একে অনেক ভয় দেখিয়ে তার কাছ থেকে তারা এই ইনফরমেশন পায় যে কয়দিন আগেই ইউপি বর্ডার থেকে দিল্লিতে কিছু ছেলে ঢুকেছে আর তারা এখন ফিরোজানগরে রয়েছে। তো এটা শুনে তারা ওখান থেকে চলে যায়। এরপর দেখা যায় তাদের সবার সিনিয়র অফিসার জাগদীপ চলে আসে আর তাকে বিক্রম এবং কবির দুজনে মিলে এই সবকিছু ডিটেলস জানায়। তখন জাগদীপ বলে, আমার মনে হয় ইন্ডিয়ান মুজাহিদিন দিল্লি পুলিশের রেজিং ডে কে ইচ্ছা করেই টার্গেট করেছে। তারা আজকে এই সব ব্লাস্ট করছে আমাদেরকে চ্যালেঞ্জ করার জন্য। আমাদেরকেও এর মোকাবেলা শক্তভাবে করতে হবে। এরপরই তাদেরকে জানানো হয় যে স্কেচ রেডি হয়ে গিয়েছে। এরপর জাগদীপ এসে ওই বাচ্চাটিকে জিজ্ঞেস করে, এই যে স্কেচটা তৈরি হয়ে গিয়েছে তুমি কি সত্যি একে দেখেছিলে? তো বাচ্চাটা বলে, হ্যাঁ আমি একেই দেখেছিলাম। তখনই আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে বাচ্চাটা ওই লোকটাকে দেখেছিল। তো এরপর বিক্রম সবাইকে বলে যে এই ছেলেটাকে ভালো করে দেখে নাও, আমাদের টার্গেট এখন সেই। এরপরে আমাদের এই স্কেচের ছেলেটাকে দেখানো হয়। এই ছেলেটার নাম হায়দার। দেখা যায় সে তার কোনো এক আত্মীয়র বাড়িতে এসে রয়েছে আর এই বাড়িতেই রয়েছে নাফিসা নামের একটা মেয়ে। হায়দারের সাথে নাফিসার কথোপকথন দেখে এটা বোঝা যায় যে এরা দুইজনই হয়তো দুইজনকে পছন্দ করতে শুরু করেছে। যাই হোক, তো দেখা যায় হায়দার দ্রুত রেডি হয়ে বাইরে বের হয়ে যায়। একদিকে হায়দার দিল্লির গলিতে গলিতে হাঁটতে থাকে আর ওইদিকে দিল্লি পুলিশের কনফারেন্স চলতে থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা কবিরের বাড়ির দৃশ্য দেখতে পাই। দেখা যায় সে আজকে তার ওয়াইফের কথাই মনে করছে। এসব মনে করতে করতেই সে ইমোশনাল হয়ে যায়। তখন তার মা তার পাশে এসে বসে আর তারা তার ওয়াইফকে নিয়েই কথা বলতে থাকে। আর তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার ওয়াইফের লুপাস নামের এক ধরনের রেয়ার ডিজিজ ছিল, সে কারণেই তার জীবন পর্যন্ত চলে গেছে। তবে সে মানুষ হিসেবে এতটাই ভালো ছিল যে কবির আর তার মা তাকে এখন পর্যন্ত ভুলতে পারেনি। যাই হোক, তো তার মার সাথে কথা শেষ করে সে তার ডিউটির জন্য রওনা দেয় আর যেতে যেতেই সে তার ওয়াইফ আর তার সুন্দর দিনগুলোর কথা মনে করতে থাকে। এরপর আমাদের দেখানো হয় দিল্লি পুলিশের এভিডেন্স ওয়্যার হাউসের দৃশ্য। সেখানে জাগদীপ, বিক্রম, কবির, রানা এরা সবাই ছিল। তো সেই সময় সেখানে তারা শেঠির এন্ট্রি হয় আর তাকে দেখে বিক্রম যেরকম এক্সপ্রেশন দেয় এতে বোঝা যায় যে বিক্রম তাকে খুব একটা পছন্দ করে না। তারা সেটি তাদের সামনে আসার পর জাগদীপ তাদের সবার সাথে তারা সেটির পরিচয় করিয়ে দেয়। সে হচ্ছে গুজরাটের ATS চিফ। তো এরপরই দেখা যায় তারা আর বিক্রমের মধ্যে বেশ তর্ক শুরু হয়ে যায়। তখন জাগদীপ তাদেরকে থামায় আর বলে, এখন তর্ক করার সময় না, আমাদের কাজ করতে হবে, এক টিম হয়ে লড়তে হবে। এরপর দেখা যায় তারা, বিক্রম আর কবির এই তিনজন একসাথে মিলে চা খেতে খেতে কথা বলতে থাকে। আর তাদের কথাবার্তা দেখে আমরা এটা বুঝতে পারি যে তারা আর বিক্রম একে অপরকে অনেক আগে থেকেই চেনে। তারা ফ্রেন্ডের মতোই, তবে ফ্রেন্ডের মধ্যে যেমন ঝগড়া লেগেই থাকে এদের দুজনের মধ্যেও তেমনই। যাই হোক, তো এর মধ্যেই তারা তাদেরকে জানায় যে তার কাছে কিছু ইনফরমেশন রয়েছে। এরপর তারা তাদের ইউনিটে গেলে তারা বলতে থাকে আহমেদাবাদে এক বাড়িওয়ালার তার ওখানে থাকতে আসা 4 জন ছেলের উপরে সন্দেহ হয় আর তারা ঠিক এই বম ব্লাস্টের পরেই উধাও হয়ে যায়। সেজন্য সে সাথে সাথেই পুলিশকে ইনফর্ম করে আর আমরা সেখানে গিয়ে বম বানানোর অনেক কিছু খুঁজে পাই। এরপর সে এটা বলে, আমরা অনেক খুঁজে একটা নাম্বারই শুধু পেয়েছি আর এই একটা স্কেচ। তো সেই স্কেচটা দেখে
দেখে কবির বলে, এই স্কেচটা তো আমরা যে স্কেচ বানিয়েছি সেই ছেলের সাথে মিলছে না। তখন তারা জানায়, হ্যাঁ, ওই লোকটা বলেছিল ওই 4 জন ছেলের সাথে প্রায় নাকি একটা ছেলে দেখা করতে আসতো। আর তখনই আমাদের হায়দারকেও দেখানো হয়। আর এদিকে তারাও বলতে থাকে, হতে পারে এই ছেলেটাই সেই ছেলে। এরপর দৃশ্য চলে যায় হায়দারের কাছে। দেখা যায় সে সেই 4টা ছেলের কাছে আসে। আর এখানে সবাই তাকে জারার ভাই বলে ডাকছিল, অর্থাৎ তার আসল নাম হায়দার নয়, জারার। তো সে তাদেরকে জানায়, রফিক ভাই অনেক খুশি হয়েছে তোমাদের সাকসেসে, অর্থাৎ তাদের উপরেও একজন আছে যার নাম রফিক। তাদের সাথে আরো একটা ছেলে ছিল, কিন্তু তার বয়স কিছুটা কম, তার শরীর একটু খারাপ থাকায় সে শুয়ে থাকে। আর জারার যখন সেই ছেলের কাছে যায় তখন দেখা যায় এটা তারাদের স্কেচ করানো সেই ছেলেটাই। তো এই ছেলেটা তখন জারারের সামনে কান্না করতে থাকে আর বলতে থাকে বাড়ির কথা খুব মনে পড়ছে। তখন জারার তাকে বিভিন্নভাবে বুঝ দিয়ে সেখান থেকে চলে আসে। আর এদিকে পুলিশরা অনেক জায়গায় খোঁজ খবর নিতে থাকে যে এই কয়দিন কেউ বোম বানানোর জিনিসপত্র কিনেছে কিনা। তো তারা খুঁজে খুঁজে একটা মিষ্টি বানানোর লোককে পায়, তাকে আর তার সাথে আরো 2 জনকে তারা ধরে আনে। আর তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারে এর পিছনে এই লোকের সরাসরি হাত নেই। এই লোকটা জানায় সে খান সাহেব নামে একজনের কথায় এগুলো কিনেছে। তো এই কথা শুনে তারা সেই লোকের খোঁজ লাগাতে বলে। এরপর আমাদের নাফিসা আর তার ভাইকে দেখানো হয়। ভাই বোন যেমন ঝগড়া করে তাদের দুজনের মধ্যেও ঝগড়া লেগেই থাকে। তো তারা তাই করছিল। সেই সময় দেখা যায় সেই হায়দার পিছন থেকে আসে আর মঈনকে স্কুটার চালাতে হেল্প করে। তো সে সেখান থেকে চলে গেলে হায়দার নাফিসাকে জানায় সে এখানে আর বেশি দিন থাকবে না। তো নাফিসা বলে, সকালে তোমার সাথে ঝগড়া করেছি দেখে কি তুমি রাগ করেছো? হায়দার বলে, না না, রাগ কেন করব, আসলে আমি এখানে যে কাজে এসেছিলাম সেই কাজ শেষ হয়ে গেছে, তাই এখন চলে যেতে হবে। তখন নাফিসা জিজ্ঞেস করে, আবার কবে আসবেন? হায়দার জানায়, যখন তুমি ডাকবে তখনই চলে আসবো। এটা শুনে নাফিসা একটু লজ্জা পেয়ে যায়। এরপর দেখা যায় কবির এবং বিক্রম মিলে জগদীপ স্যারের সাথে ডিনার করে আর তাকে তাদের পাওয়া ইনফরমেশনের ব্যাপারে জানায় যে তাদের সন্দেহ নাজ সুইটসের খান সাহেবই এই বোম ব্লাস্টের সাথে জড়িত। তখন জগদীপ বলে, দেখো উনি একজন ধর্মীয় লিডার, তো তাকে নিয়ে কোনো কথা বললে অনেক বেশি ঝামেলা হয়ে যাবে, আমি এসব করতে পারবো না। তো এইসব কথা বলে সে চলে যেতে নেয়, কিন্তু তখনই হেসে পেছনে ঘুরে তাকায় আর কবিরকে বলে, আমি যখন তোমার বয়সী ছিলাম তখন আমি একবার আমার সিনিয়রকে না জানিয়েই একজন অপরাধীকে ধরে ফেলেছিলাম আর পরে আমার সিনিয়রকে সরি বলে দিয়েছি, তুমিও চাইলে এমন কাজ করতে পারো। তো এই কথা শুনে কবির খুশি হয়ে যায়। এরপরে আমাদের ইরানের দৃশ্য দেখানো হয় আর সেখানেই থাকে রফিক ভাই, যার কথা হায়দার বলেছিল। আর এই রফিকই হচ্ছে এই হায়দারদের মদতদাতা। তো দেখা যায় হায়দারের সাথে সে ফোনে কথা বলে আর তাদেরকে এই বোম ব্লাস্টের সাকসেসের জন্য কংগ্রেচুলেশনস জানায়। তখন হায়দার তাকে জিজ্ঞেস করে, ভাই আমরা কবে ইরান আসতে পারবো? তো সে জানায় সময় হলেই দেখা যাবে, এই বলে সে ফোন রেখে দেয়। এরপর বাড়ি ফিরে এসে সে নাফিসার সাথে কথা বলতে থাকে। নাফিসা যখন তার বাবা মার কথা জিজ্ঞেস করে তখন সে বলে তার বাবা মা ছোটবেলায় মারা গেছে। তখন নাফিসা জিজ্ঞেস করে কিভাবে, কি হয়েছিল? সেই সময় তার সামনে একটা ভিশন দেখা যায় সে অনেক ছোট আর তার সামনে তাদের পুরো বাড়ি দাও দাও করে জ্বলছে। তখন সে নাফিসাকে বলে পরে কখনো এই ব্যাপারে বলবো। তারপর সে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের ইউপির আজমগড় দেখানো হয় আর এখানে 2 জন পুলিশ খুব কৌশলে সাদাবের ফ্যামিলির কাছ থেকে তার সব ইনফরমেশন নিয়ে নেয়, যার কথা তারা সেটি আমাদের বলেছিল। এরপরে আমাদেরকে একটা থিয়েটার দেখানো হয় যেখানে মিস্টার খান এসে বসে একটা প্যাকেট হাতে নিয়ে, আর এটাই দেখে ফেলে কবির আর রানা। তখন দেখা যায় একটা ছেলে এসে খান সাহেবের হাত থেকে সে প্যাকেটটা নিয়ে গেল। তাই রানা যায় ওই ছেলেটার পেছনে আর কবির যায় খান সাহেবের পিছনে আর তাকে খুব সম্মানের সহিতই বলে আমার সাথে একটু পুলিশ স্টেশনে যেতে হবে। আর ওদিকে খান সাহেবের পোতাকেও তার স্কুল থেকে দিল্লি পুলিশ উঠিয়ে নিয়ে আসে, তাকে বলে তোমার দাদা তোমাকে ডেকেছে। এদিকে রানা যে ছেলেটার পিছু করছিল তাকে হঠাৎ করেই হারিয়ে ফেলে। এরপর দেখা যায় এই ছেলেটা সোজা চলে আসে হায়দারের কাছে আর এখানে আমরা জানতে পারি এই ছেলের নাম সিক্কু আর এ হচ্ছে হায়দারেরই ছোট ভাই। তো সে এসে তাকে ওই প্যাকেটটা দেয়। এই প্যাকেটে ছিল অনেক টাকা আর এটা তাদের সেই রফিক ভাই পাঠিয়েছিল তাদের সাকসেসের জন্য, যাতে তারা ঘুরে ফিরে আসতে পারে। এরপর দৃশ্য চলে যায় খান সাহেবের কাছে যেখানে পুলিশ তাকে ধরে আনে জিজ্ঞাসাবাদ করার জন্য আর সেখানেও তারা তার পোতাকেও নিয়ে আসে। তার পোতাকে দেখে সে ঘাবড়ে যায় আর পুলিশরা তার পোতাকে এজন্য এনেছিল যেন সে সব সত্যি কথা উগলে দেয়। এরপর সে যা যা জানে সব পুলিশকে বলে আর বলে সে শুধু টাকা ডেলিভার করার জন্যই কাজ করত আর এক এক সময় এক এক জায়গা থেকে কল আসায় সে নির্দিষ্টভাবে বলতে পারে না যে এগুলো কে করত। এরপর তারা সাদাব আর হায়দারের ছবিও তাকে দেখায়। সে হায়দারকে না চিনলেও সাদাবকে ঠিকই চেনে। তো পুলিশ তাকে জানায় তাকে আরো 2 দিন অপেক্ষা করতে হবে কারণ তাকে আরো জিজ্ঞাসাবাদ করা বাকি আছে। এরপরই আমাদের নাফিসাদের বাড়ির দৃশ্য দেখানো হয়। তো সেখানেই হায়দার নাফিসাকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। তো নাফিসা বলে একটু ভেবে তোমাকে জানাচ্ছি। এরপর দেখা যায় কবির আর বিক্রমের ছেলের বার্থডে পার্টিতে যায়। সেখানে গিয়ে তারা বেশ এনজয় করে। এরপরই আমাদের সাদাবকে দেখানো হয়। সে লুকিয়ে লুকিয়ে ফোন অন করে তার মাকে কল করে আর এর মাধ্যমেই পুলিশও তার লোকেশন ট্রেস করে ফেলে। সে অনুযায়ী তারা সেখানে পৌঁছে যায় আর সেখানে তাদের সাথে এই টেরোরিস্টদের অনেক লড়াই হয় আর লড়াইয়ের এক পর্যায়ে বিক্রম হায়দারকে ধরেও ফেলে আর ওদিকে কবিররা সাদাবকে। কিন্তু কবিররা যখন সাদাবের কাছে ছিল তখন বিক্রমকে হায়দার গুলি করে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। কবির অনেক চেষ্টা করেও তাকে ধরতে পারে না। এরপর তারা সাদাবকে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। তখন সাদাব
শাদাব বলে, আমরা আমাদের মুসলমানদের হক আদায়ের জন্য এমন করছি, তো এতে আমাদের ভুলটা কোথায়? তখন কবির তাকে অনেক মারে আর বলে, শোন, মুসলমান আমিও, কিন্তু কোথায় বলা হয়েছে যে নিষ্পাপ মানুষদেরকে মেরে ফেলতে হবে নিজেদের হক আদায়ের জন্য? এই তোদের মতো মানুষের জন্যই পুরো মুসলমান জাতিটার দুর্নাম হয়। তো এরপর সে তাকে অনেক উত্তম মধ্যম দিলে সে সবকিছু স্বীকার করতে রাজি হয়ে যায়। আর এর মধ্যেই তারা জানতে পারে যে বিক্রম মারা গেছে। তাই তারা দৌড়ে বিক্রমের কাছে যায় আর তাকে দেখে সবাই অনেক ভেঙে পড়ে। সবচেয়ে বেশি ভেঙে পড়ে কবির, কারণ সেই তো বিক্রমের সবচেয়ে কাছের বন্ধু এবং ভাই ছিল। তো এরপর দৃশ্য চলে যায় নাফিসাদের বাড়িতে। সেখানে তারা এই খবরই দেখছিল যেখানে বলা হচ্ছে টেরোরিস্টদেরকে আটক করা হয়েছে। তো এটা দেখে নাফিসা আর তার মা খুশি হলেও তার বাবা কেন জানি খুব চিন্তিত হয়ে পড়ে। তখন সে তার মেয়েকে জিজ্ঞেস করে, নাফিসা, তোমার কি হায়দারের সাথে কথা হয়েছে সকাল থেকে? তো নাফিসা জানায়, কিভাবে বাবা, তার ফোন তো সকাল থেকেই বন্ধ। তো এটা শুনে নাফিসার বাবা আরো চিন্তায় পড়ে যায় আর নিজের মতোই বলতে থাকে, জারার, তুমি কোথায় চলে গেলে? এর মানে নাফিসার বাবাও তাদের সাথে জড়িত, না হলে সে কিভাবে জানবে হায়দারের আসল নাম জারার? যাই হোক, তো এরপর দেখা যায় হায়দার অর্থাৎ জারার আর তার ভাই সিক্কু মিলে বিহারে চলে এসেছে। আর এখানেই হয়তো কয়দিন তারা গা ঢাকা দিয়ে থাকবে। এরপরই দৃশ্য চলে যায় দিল্লিতে আর আমাদের দেখানো হয় উপর মহলের আদেশে কবিরকে অন্য ডিপার্টমেন্টে শিফট করে দেওয়া হয়। দৃশ্য চলে যায় অতীতে। এখানে আমাদেরকে সেই সময়ের দৃশ্য দেখানো হয় যখন বিক্রম আর রাশমি দুজনই বেঁচে ছিল আর তারা সবাই মিলে অনেক সুন্দর সময় কাটাতো। আর এই সবই মনে করতে থাকে কবির আর বিক্রমের স্ত্রী। আর ঠিক সেই জায়গাতেই বসে থাকে যেখানে তারা একসাথে একসময় ঘুরতে এসেছিল। এভাবেই দেখতে দেখতে একটা বছর কেটে যায় আর আমরা এতদিন পর হায়দার অর্থাৎ জারারকে জয়পুরে দেখতে পাই। তাকে আবারও রফিক ভাই কল করে, অর্থাৎ এখানেও নিশ্চয়ই সে কোনো একটা ধামাকার প্ল্যান করছে। তবে রফিক ভাই তাকে এটা বলে দেয় যে সে যেন নাফিসার সাথে কোনো ধরনের যোগাযোগ না রাখে, এটা তার জন্যই বিপজ্জনক। তবে এরপরই নাফিসার সাথে তার কথা হয় আর নাফিসা তাকে বিয়ের কথা বলে। তাই জারার আর তাকে কিছুই বলতে পারে না। এরপরই সন্ধ্যাবেলা দেখা যায় জয়পুরে বিভিন্ন জায়গায় একই সাথে বোম ব্লাস্ট হয় আর এই খবরটাই টিভিতে কবির দেখতে পায়। তাকে স্পেশাল সেল ইউনিট থেকে সরিয়ে দেওয়া হলেও দেখা যায় সে এখনো গোপনে এই মিশন নিয়েই পড়ে আছে। তাই সে সোজা পৌঁছে যায় জয়পুর। আর এখানে দেখা যায় জয়পুরেরই একজন পুলিশ অফিসার কবিরকে এই মিশনে হেল্প করছে। তবে সে কবিরকে বলে, দেখ ভাই, এটা কিন্তু আনঅফিসিয়াল, তাই কেউ যেন টের না পায়, তাহলে আমি আমার জবটাও হারিয়ে ফেলবো। কবির তখন তাকে নিশ্চিন্তে থাকতে বলে আর এই মিশনে কনসেন্ট্রেট করতে বলে। এরপর দেখা যায় নাফিসা আর হায়দারের বিয়ে হয়ে গেছে। তারা তাদের মতো সময় কাটাতে থাকে আর এদিকে কবির তার মিশন নিয়ে রিসার্চ করতে থাকে। আশেপাশের সব লোকজনকে হায়দার অর্থাৎ জারারের ছবি দেখায় তার লোকেশন খুঁজে পাওয়ার জন্য। কবির তার সব রকম চেষ্টা চালিয়ে যায় আর ওদিকে নাফিসা তার হায়দারের সাথে নতুন জীবন শুরু করে। কিন্তু মেয়েটা তো জানেও না যে তার হাজবেন্ড একজন টেরোরিস্ট আর তার আসল নাম হায়দার নয়, জারার। আর এদিকে দেখা যায় কবিরকে জগদীপ কল করে আর তাকে বলে, তুমি যে জয়পুর আছো সেটা আমি জানি, তুমি এর মধ্যেই কয়েকবার জয়পুর গিয়েছো, কিন্তু দেখো এগুলো কিন্তু রুলসের বাইরে, এর জন্য তোমার কিন্তু অনেক শাস্তিও পেতে হতে পারে। তবে আমি তোমাকে ফ্যামিলির মতো মনে করি বলেই এই সব কথা কাউকেই জানাইনি, কিন্তু দয়া করে একটু সতর্ক থাকো। এই বলে সে ফোন রেখে দেয়। তো এর কয়েকদিন পরই কবির জগদীপের কাছে আসে তার সব রিসার্চ নিয়ে আর তাকে এটাও জানায়, স্যার আমি শিওর এটা জারারই করছে আর আমার এটাও মনে হয় যে সে এখন তার নেক্সট টার্গেটের কথা চিন্তা করছে, তাই আমাদের যত দ্রুত সম্ভব তাকে আটকাতে হবে। এরপরই আমাদের বিহারের দৃশ্য দেখানো হয় যেখানে জারারের কাছে একজন মহিলা আসে। তখন সে তাকে রফিক ভাইয়ের সাথে কথা বলিয়ে দেয়। কথা বলা শেষ হলে সেই মহিলা জানায় তাদের নেক্সট টার্গেট গোয়া, তাই তাকে এখন সেখানেই যেতে হবে। এরপরই দৃশ্য চলে আসে কবির এবং জগদীপের কাছে। তো জগদীপ কবিরকে জানায় যে তার কেস স্টাডি সে মিনিস্ট্রিতে পাঠিয়েছিল। তো হোম মিনিস্টার ইন্ডিয়ান মুজাহিদিনের সাথে লড়াই করতে একটা স্পেশাল আর্ম ফোর্স বানাচ্ছে আর আমি তোমাকে সেখানেই পাঠাচ্ছি, তুমিও সেই দলেরই একজন সদস্য হয়ে কাজ করবে। এটা শুনে কবির অনেক খুশি হয়ে যায়। তখন কবির জিজ্ঞেস করে, স্যার আমার পানিশমেন্ট শেষ হয়ে গেছে? তো জগদীপ বলে, দেখো এত সহজ ছিল না সবকিছু, কিন্তু আমি জানি এই কেসটা তোমার থেকে ভালো আর কেউ হ্যান্ডেল করতে পারবে না, তাই যাও আর তাকে ধরে নিয়ে আসো। এটা শুনে কবির এতই খুশি হয় যে জগদীপকে জড়িয়ে ধরে। এরপর দৃশ্য চলে যায় দিল্লি পুলিশের হেডকোয়ার্টারে। সেখানে রানা এবং অন্যান্য পুলিশ অফিসার কবিরকে আবারও স্বাগতম জানায় তাদের টিমে আর তাকে এটাও বলে দেয় যে এবার তাদের লিড করছে সেই তারা শেঠি। এরপর সে তারা শেঠির সাথে কথা বলে আর তাকে এটা জানায় এই সবকিছুর পেছনে জারারই রয়েছে আর সে এটা নিয়ে একদম শিওর, তাই যে করেই হোক সে তাকে ধরবে আর তার বন্ধুর মৃত্যুর বদলা নিবে। এরপর আমাদের নাফিসা আর হায়দারকে দেখানো হয়। দেখা যায় হায়দার গোয়া যাওয়ার জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছে। তবে নাফিসাকে সে বলে সে একটা কাজে কোথাও যাচ্ছে। তবে নাফিসার অনেক মন খারাপ হয় কারণ সে চাচ্ছিল না যে তার হায়দার তাকে রেখে কোথাও যাক, কিন্তু হায়দার তাকে বোঝায় যে সে তার কাজ শেষ করে আবারও তার কাছে ফিরে আসবে, কারণ তার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। নাফিসাকে অনেক বোঝানোর পর নাফিসা তার কথা শোনে আর তাকে যেতে দিতে রাজি হয় আর বলে জলদি চলে আসবে। এরপর দৃশ্য চলে যায় সরাসরি গোয়াতে। দেখা যায় হায়দার এবং সুক্কু সেখানে চলে এসেছে আর তারা এসেই একটা বাড়িতে ওঠে। সেখানেই দেখা যায় নাফিসার বাবা শাহিদও তাদের সাথে রয়েছে। সে তাকে জারার বলে সম্বোধন করে আর সে এরপর তার
তার সাথে আরো 2 জন ছেলের পরিচয় করিয়ে দেয় আর তাকে 2টো ছবি দেয় যেখানে ব্লাস্ট করতে হবে। তো তারা তাদের নিজেদের মতো প্রস্তুতি নিয়ে নেয় আর সুকুকে একটা অ্যাড্রেস দিয়ে বলে তুই এই অ্যাড্রেসে যে তার কাছ থেকে টাকা নিয়ে আসবি। তো এরপর তারা যার যার কাজে চলে যায়। সেখানে যে নতুন 2টা ছেলে ছিল তারাও যায় বোম বানানোর জিনিসপত্র কিনতে। এর মধ্যে একটা ছেলে সেখানকার একটা মেয়েকে পছন্দ করে ফেলে আর তাকে পাগলের মতো দেখতে থাকে। তখন তার পার্টনার তাকে বলে এসব না করে এখান থেকে চল, জারার ভাই জানলে খবর আছে। কিন্তু এই ছেলেটা এসব কথায় তেমন কোনো পাত্তাই দেয় না। এরপর দৃশ্য চলে যায় দিল্লিতে। দেখা যায় কবির আর তারা দুজন মিলে খাওয়া দাওয়া করছিল। তখনই রানা এসে তাদেরকে ইনফরমেশন দেয় যে গোয়াতে কিছু একটা হতে চলেছে। তাই তারা তাড়াতাড়ি ভেতরে আসে। তখন রানা তাদেরকে গোয়াতে থাকা গোল্ডি নামের একজন লোককে দেখায় যে মাদক ব্যবসার সাথে জড়িত। আর আজ তার কাছেই একটা ছেলে এসেছিল। সেই ভিডিওটাও তাদেরকে রানা দেখায়। তো সেই ছেলেটাকে দেখে কবির চিনে ফেলে আর বলে এটা তো সিক্কু। তো সিক্কু যদি গোয়াতে থাকে তাহলে জারারও নিশ্চয়ই গোয়াতে আছে। তাই সে তারাকে বলে ম্যাম আমাদের এখনই গোয়াতে যাওয়া উচিত। তারাও তার কথায় সম্মতি জানায় আর তারা সোজা পৌঁছে যায় গোয়াতে। আর গোয়ার পুলিশের কাছ থেকে তারা গোল্ডির ব্যাপারে আরো ইনফরমেশন জানে। তো গোয়ার পুলিশ তাদেরকে জানায় যে তারা গোল্ডিকে ধরেছিল আর তার কাছে জানতে চেয়েছিল সিক্কুর সাথে তার কি সম্পর্ক। সে বলেছে সে তার একজন ডিলার আর কিছুই না, কিন্তু তার কেন জানি মনে হচ্ছে গোল্ডি তাকে মিথ্যা কথা বলেছে। নিশ্চয়ই এখানে কোনো ব্যাপার আছে। তখন তারা ওই পুলিশ অফিসারকে বলে আমি এখনই তার সাথে দেখা করতে চাই। তো সেই পুলিশ বলে ম্যাম সে কিন্তু অনেক ডেঞ্জারাস। তখন কবির বলে হ্যাঁ আর আমরাও দিল্লির পুলিশ। তো তারা যখন গোল্ডির আস্তানায় যায় তখন গোল্ডির সাঙ্গপাঙ্গ তাদেরকে ভেতরে যেতে মানা করে আর বলে আমরা কোনো ওয়ারেন্ট ছাড়া আপনাদেরকে ভেতরে যেতে দিতে পারবো না। তখন কবির বলে এরা এত সোজা কথায় মানবে না, এটা আমি দেখছি। এই বলে সে পুলিশের গাড়ি নিয়ে সরাসরি গোল্ডির আস্তানার ভেতর ঢুকে যায় আর তাদের দেখে সেখানে সবাই অবাক হয়। তখন গোল্ডিও উপর থেকে বের হয়ে আসে। কবিরা তখন তাকে তাদের সাথে দিল্লি যেতে বলে, কিন্তু সে যেতে রাজি হয় না আর বলে আমাকে নিতে মাত্র 3 জন অফিসার? তোমরা তো এটাও জানো না যে গোল্ডিকে ধরা এতটা সহজ না। আমাকে ধরার আগে তোমরাই গোয়ার সমুদ্রে হারিয়ে যাবে। এই বলে সে তার ছেলেপেলেদেরকে তাদের উপর আক্রমণ করতে বলে। এর ফলে সেখানে বেশ লড়াই হয় আর অনেকক্ষণ লড়াই করার পর শেষমেশ কবির গোল্ডিকে আটকে ফেলে। আর ততক্ষণে সেখানে তারা আর রানাও চলে আসে। তখন কবির তারাকে জানায় যে গোল্ডি আসলে কিছুই জানে না, সে শুধু টাকা পৌঁছে দেওয়ার কাজ করেছে, তাও নকল টাকা। তাই তারা গোল্ডিকে ছেড়ে দেয়। এরপর তারা আর কবির কথা বলে। তারা এটাই চিন্তা করতে থাকে তারা নেক্সট ব্লাস্ট কিভাবে আটকাবে। এদিকে দেখা যায় হায়দার অর্থাৎ জারার সে বোম বানাচ্ছে আর তখনই নাফিসা তাকে কল করে আর তাকে বলে তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরে আসো। বেচারি নাফিসা তার হাজবেন্ড আর বাবা কি যে করে বেড়াচ্ছে তা তো তার ধারণারও বাইরে। যাই হোক এরপর জারার আর তার ভাই এরা দুজনই বেরিয়ে পড়ে তাদের মিশনের জন্য। আর এদিকে জারারদের লোকজন যে দোকান থেকে হার্ডওয়্যারের জিনিসপত্র কিনেছিল সেই লোকটা সেই টাকা ব্যাংকে দিতে যায়। তখন ব্যাংক থেকে বলা হয় এই টাকা নকল। আর এই সব খবর পুলিশের কাছে পৌঁছে যায় খুব দ্রুতই। তাই তারা বেরিয়ে পড়ে এর সন্ধান করতে যে কারা এই নকল টাকা ছড়িয়েছে। তো তারা খুঁজতে খুঁজতে জারারদের সাথে নতুন যেই 2 জন ছেলে জয়েন করেছে তাদের ছবি খুঁজে পায়। আর এই ছবি দুটো তারা কবিরকেও পাঠিয়ে দেয়। কবিরও সব জায়গায় খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে সেই রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায় যেখান থেকে তারা কিছু খাবার কিনেছিল। সেই লোকও এদের ছবি দেখে বলে যে হ্যাঁ এরা তো এখানে এসেছিল। তো কবির তখন তাকে বলে তারা যদি আবার আসে তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবে। এরপরই দেখা যায় ওই ছেলে দুটো আর নাফিসার বাবা শাহিদ সেই রেস্টুরেন্টে চলে আসে আর তাদেরকে দেখতে পেয়ে সেই রেস্টুরেন্টের ছেলেটা পুলিশকে ইনফর্ম করে দেয়। আর এদিকে তারা জারারের কাছে চলেই যাচ্ছিল তখনই রানা এসে জানায় ওই ছেলে দুটোকে খুঁজে পাওয়া গিয়েছে। তাই তারা সেখান থেকে ব্যাক করে। এরপর দেখা যায় সুক্কু একটা জায়গায় এসে তার ব্যাগ রেখে চলে যাচ্ছিল। তখনই পুলিশ তাকে আটকায় আর বলে তোর ব্যাগ না রেখে যাচ্ছিস কেন, যা ওটা নিয়ে যা। তখন সুক্কু ঘাবড়ে যায়। আর ওদিকে দেখা যায় জারার যেই ক্লাবে ছিল ওই ক্লাব থেকেই পুলিশরা বের হয় আর জারারও সেই ক্লাব থেকেই বের হয়, অর্থাৎ সেও হয়তো এখানে বোম ফিট করে বের হয়ে গেছে। তারা এবং রানা এরা যখনই তাদের গাড়ির কাছে আসছিল তখনই ওই ক্লাবে ব্লাস্ট হয়। তারা এটা দেখে অবাক হয়ে যায় যে তারা এই ব্লাস্টটাও আটকাতে পারলো না। তখনই তাদের কাছে খবর আসে যে সিক্কু ধরা পড়েছে আরেকটা পার্কে। সেজন্য তারা সেটি এখানে আরেকজন পুলিশ অফিসারকে দায়িত্বে রেখে এখান থেকে সোজা চলে যায় সিক্কুর ওখানে। ওদিকে সেই রেস্টুরেন্টে এসে পৌঁছায় কবির আর তার টিম। তারা যখনই ওই ছেলে দুটোকে ধরতে যাবে সেই সময় শাহিদ দূর থেকে এটা দেখে ফেলে আর সে পুলিশের উপর গুলি চালায় আর ওই ছেলে দুটোকে বলে ওখান থেকে দ্রুত পালিয়ে যেতে। তারা যখন পালাতে যাবে তখন কবির তাদের উপর গুলি করতে যায়, কিন্তু শাহিদ আবারও গুলি চালালে কবির এবার শাহিদের উপরই গুলি চালিয়ে দেয় আর কবির সেখানেই মারা যায়। তখন ওই ছেলে দুটোও পালাতে থাকে আর কবির তাদের পেছনে পেছনে যায় আর শেষমেশ তাদেরকে ধরেও ফেলে। ওদিকে তারা এবং রানা যায় সেই পার্কে। রানা যায় ওই ব্যাগটা নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিতে আর এদিকে তারা সুক্কুর পিছু করতে থাকে। তবে সুক্কু রাস্তায় কার অ্যাক্সিডেন্টে মারা যায় আর এই খবর পেয়ে জারার একদমই ভেঙে পড়ে। এরপর কবির ওই ছেলে দুটোকে জিজ্ঞেস করে যে তারা জারারের সাথে কিভাবে দেখা করলো। তখন তারা জানায় শাহিদ ভাই জারারের সাথে তাদের দেখা করিয়েছে আর তারা এটাও জানিয়ে দেয় যে জারার শাহিদেরই মেয়ে জামাই। এটা শুনে কবিররা অবাক হয়। তো এরপর কবির জিজ্ঞেস করে তাহলে তোমাদের কিভাবে রিক্রুট করলো। তারা জানায় শাহিদের গ্যারেজে তারা কাজ খুঁজতে গিয়েছিল, তো তাদের কাজ সে দেয়নি। তবে কিছুদিন পর তার ফোন আসে আর তাদেরকে টাকার লোভ দেখিয়ে এই কাজে রিক্রুট করে। কবির তখন তাদের কাছ থেকে শাহিদের বাড়ির অ্যাড্রেস জেনে নেয় আর সোজা পুলিশ অফিসাররা
সেখানে পৌঁছে যায় আর সেখানে গিয়ে শাহিদের ফ্যামিলিকে উঠিয়ে নিয়ে আসে। আর তখন একজন পুলিশ অফিসার জারার এবং নাফিসার বিয়ের একটা ছবি পায় আর সেটা সে তার সাথেই নিয়ে যায়। আর এই সব কিছু মঈন অর্থাৎ নাফিসার ছোট ভাই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তখনই কেউ একজন তাকে ডাকে আর সে তার সাথে চলে যায়। এরপর আমাদের কানপুরের দৃশ্য দেখানো হয়, যেখানে একজন লোক টিভিতে এইসব বোম ব্লাস্ট, টেরোরিস্ট এইসব নিয়েই খবর দেখছিল। আর এই লোকটার দেখা যায় আতরের ব্যবসা আছে। যাই হোক, তো সেখানে সুক্কুর মৃত্যুর খবরও দেখানো হয়। এটা দেখে সে কান্না করতে থাকে। এরপর পুলিশকে ফোন করে জানায় আজকে যে আততায়ীকে গোয়াতে পুলিশ মেরে ফেলেছে সেটা আমারই ছেলে। এই বলে সে ফোন রেখে দেয়। এরপর আমাদের 15 বছর আগের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় সেখানে বাচ্চা জারার আর সুকু তাদের চাচার সাথে সিনেমা দেখতে এসেছে। তখনই বাইরে দাঙ্গা শুরু হয়ে যায়, তাই তারা দ্রুত বাইরে বেরিয়ে আসে। আর তখনই তাদের বাবা গাড়ি নিয়ে চলে আসে তাদের রেস্কিউ করতে। দেখা যায় চারিদিকে আগুন জ্বলছে। এতে দুই বাচ্চা অনেক ভয় পেয়ে যায়। তো তাদের বাবা তাদেরকে বাড়িতে নিয়ে আসে আর সে তখনই তার ফ্যাক্টরিতে যেতে চায়, কিন্তু সেই সময় তার ছোট ভাই তাকে আটকায় আর বলে আপনি বাচ্চা আর ভাবির সাথে থাকুন, আমি যে দেখছি। সে প্রথমে তাকে যেতে না দিলেও পরবর্তীতে যেতে দেয়। তবে এরপরই সে জানতে পারে তার ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে আর সেই আগুনে তার ভাইও মারা যায়। আর এরপর স্বাভাবিকভাবেই জারারের বাবা একদমই ভেঙে পড়ে। আর এই সব কিছু ছোট্ট জারার দেখতে থাকে। তার অনেক মন খারাপ হয়ে যায়। তো একদিন সে দেখতে পায় সেই রফিককে, যে মাদ্রাসায় পড়াতো। তো এটা দেখে সেও সেখানে পড়তে শুরু করে। তো এরপর থেকে রফিকও তাকে নোটিস করে আর তাকে বলে তোমার চাচু আমার অনেক ভালো বন্ধু ছিল, সেও আমার এখানে আসতো। আর জানো তোমার চাচুকে ওরা কেন মেরে ফেললো? কারণ তারা ভাবতো তোমার চাচু অনেক দুর্বল আর তারা আমাদের সবাইকেই দুর্বল ভাবে। এরকম বিভিন্ন ভাবে সে জারারের মনে বিষ ঢুকিয়ে দেয়। জারারও তখন বলে আমি দুর্বল না। আর তখন থেকেই এই রফিকের সাথে তার সম্পর্ক। এরপরই দৃশ্য চলে আসে বর্তমানে। দেখা যায় কাবির তার মায়ের সাথে কথা বলছে। তারা মা ছেলে এইসব নিয়েই কথা বলতে থাকে, যে মানুষ মানুষকে ধর্মের নামে কিভাবে আজকাল মিসগাইড করছে। কোনো ধর্মই কি মানুষকে খুন করা শিখায়? তখন তার মাও বলতে থাকে সেটাই তো আমি ভাবছি। আর আমি এটাও ভাবছি এই যে বাচ্চাটা দেশের ক্ষতি করতে গিয়ে মারা গেল, তার মা বাবার উপর দিয়ে না জানি কি যাচ্ছে। তো তখনই রানা আসে আর তাকে জানায় সুক্কু আর জারারের বাবা মা এসেছে। তো কবির তখন বলে আচ্ছা ঠিক আছে চলো যাচ্ছি। এদিকে দেখা যায় সুক্কুর মা বাবা এসে তার লাশ দেখে একদমই ভেঙে পড়ে। আর সেই সময়ই কাবির আসে সেখানে। এরপর তারা জারারের বাবার সাথে কথা বলে। জারারের বাবা বলে জারার এবং সিক্কু ছোটবেলায় এমন ছিল না স্যার। তো কবির জিজ্ঞেস করে তাহলে এমন কিভাবে হয়ে গেল? তখন সে বলে ওই যে নোংরা পলিটিক্স, যারা ধর্মকে কাজে লাগিয়ে মানুষের ব্রেন ওয়াশ করে, তাদের পাল্লায় পড়ে আমার ছেলে দুটো একদম শেষ হয়ে গেল। কোনটা সঠিক কোনটা ভুল এই বোধটাও তাদের হারিয়ে যায়। তখন কাবির বলে আপনাদের সাথে ওদের শেষ কবে কথা হয়েছে? তখন জারারের বাবা জানায় যেদিন আমি দেখেছিলাম ওরা এই পথে যাচ্ছে সেদিনই ওদের সাথে আমরা সব ধরনের সম্পর্ক শেষ করে দিয়েছি। তখন কাবির খেয়াল করে জারারের মা একদম ভেঙে পড়েছে। তাই সে রানাকে বলে দ্রুত সব ফর্মালিটিস শেষ করো আর তাদেরকে তাদের ছেলের বডি নিয়ে যেতে দাও। তখন একটা অদ্ভুত কাণ্ড করে জারারের মা। সে বলে না আমরা বডি নিব না, এমন ছেলের বডি আমাদের দরকার নেই। ওরা তো অনেক আগেই আমাদের জন্য মারা গেছে, এখন শুধু লাশটা পেলাম। যে আমাদের দেশের ক্ষতি করেছে তার লাশটাও আমরা নিতে চাই না। এই বলে তারা ওখান থেকে চলে যেতে নেয়। আর এই সবকিছু শুনে কাবির একদমই থ হয়ে যায়। তখনই জারারের মা পিছনে ঘুরে তাকায় আর কাবিরকে বলে রফিকের মতো শয়তানরাই আমাদের নিষ্পাপ বাচ্চাগুলোর মনে বিষ ভরে দিচ্ছে, তাই দয়া করে তাকে ধরুন, তাকে কখনোই ছেড়ে দিবেন না। যদি পারেন তাহলে তাকে শেষ করে দিন। তো এরপর দৃশ্য চলে যায় তারার কাছে। সে নাফিসার মাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সে জারারের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এ কি আপনার মেয়ের জামাই? তো সে বলে হ্যাঁ আমার মেয়ের জামাই। কেন? তখন তারা তাকে জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে? তো নাফিসার মা জানায় বিয়ের পর নাফিসাকে নিয়ে তারা বিহারে থাকে। তো এই কথা জানার পর তারা কাবির এবং তার টিমকে পাঠিয়ে দেয় বিহারে। আর তারা সরাসরি চলে আসে নাফিসার এখানে। তো নাফিসা জিজ্ঞেস করে আপনারা কেন এখানে এসেছেন? তখন কাবির তাকে জিজ্ঞেস করে তোমার হাজবেন্ড জারার কোথায়, জলদি বলো। তখন সে বলে আমার হাজবেন্ডের নাম জারার না, তার নাম হায়দার, আর এটা তারই বাড়ি। আপনারা কেন এমন করছেন? তখন কাবির তাকে জিজ্ঞেস করে তোমার হাজবেন্ড কোথায় সেটা বলো। তো নাফিসা জানায় সে তো চেন্নাই গেছে, পরের সপ্তাহে ফিরে আসবে। আর আমার হাজবেন্ডের আতরের ব্যবসা, সেই কাজেই গেছে। তখন কাবির বলে তোমাকে সে বোকা বানিয়েছে, তুমি কি জানো তোমার হাজবেন্ড একজন টেরোরিস্ট? এটা শুনে নাফিসা বলে স্যার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, সে মোটেও এমন না। তখন কাবির বলে ঘুম থেকে জাগো নাফিসা, সত্যিটা জানো, আর তুমি নিজে যা জানো সেটাও আমাদেরকে জানাও। আর তোমার হাজবেন্ড চেন্নাইতে না গোয়াতে তোমার বাবার সাথে ছিল, আর তারা দুজন মিলেই এই সব অ্যাটাক করিয়েছে। এই সব কিছু শুনে নাফিসা একদমই অবাক হয়ে যায় যে এগুলো সে কি শুনছে। সে কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। তখন কবির তাকে তার মার সাথে কথা বলিয়ে দেয়। তার মার সাথে কথা বলার পর সেই সব কিছু আর নিতে পারছিল না, তাই মাথা ঘুরে সেখানেই পড়ে যায়। এরপর আমাদের সুন্দরবনের দৃশ্য দেখানো হয়। দেখা যায় রাতের বেলা একটা ছেলে একটা ঘরের মধ্যে আসে।
আসে আর কাউকে বলতে থাকে আমার নাম সালামাত আর আমি বর্ডার থেকে আপনাকে খুব সহজেই পার করিয়ে দিতে পারবো, কিন্তু এরপর যা হবে সেটা আর আমি জানি না, সেটা আপনি বুঝবেন। তখন দেখা যায় সে এতক্ষণ যার সাথে কথা বলছিল সে আর কেউ নয়, জারার। তো এরপর তারা জঙ্গলের ভিতর দিয়েই হাঁটতে থাকে। তো যেতে যেতে এই সালামাত ছেলেটা জারারকে বলে যে আমার কাজ তো শুধু বর্ডার পার করানো, কিন্তু আপনাকে একটা কথা বলে রাখি, ধর্মের নামে যারা মানুষের মনে বিষ ঢেলে দেয় তাদের কথা শুনবেন না, তাহলে আপনিও শেষ হয়ে যাবেন। কিন্তু জারার এই কথা শোনার পরও কিছুই বলে না। এরপর তারা পৌঁছে যায় ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কাছে, আর সেখানেই তার রফিক ভাইয়ের সাথে আবারও দেখা হয়। রফিক ভাই তাকে এখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু সে বলে আমি নাফিসাকে ছাড়া এখান থেকে কোথাও যাব না। এরপরই দেখা যায় কাবিরদেরকে, তারা হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে। সে আরেকজন পুলিশ অফিসারকে বলে নাফিসাকে দিল্লি নিয়ে যেতে হবে, তাই দ্রুত সবকিছু ঠিকঠাক করো। এর মধ্যেই তারা সেখানে আসে আর কাবিরকে জিজ্ঞেস করে কবির কি ব্যাপার, সবকিছু খুলে বলো। তো কবির জানায় ম্যাম নাফিসা নির্দোষ আর তার উপর সে প্রেগন্যান্ট, তাই তার সব চেক আপ হয়ে গেলে তাকে আমরা দিল্লি নিয়ে যাব। এরপরই হসপিটালের ভিতরের দৃশ্য দেখানো হয় আর এখানে সেই মহিলাটিকে দেখা যায় নার্স সেজে আছে যে জারারদের সাথে মিলিত। তো সে নাফিসাকে খুঁজে বের করে আর তার কাছে এসে বলে নাফিসা আমাকে হায়দার পাঠিয়েছে আর সে এখন ঢাকাতে আছে, তুমি তার সাথে কথা বলো। তখন সে হায়দারের সাথে কথা বলে। হায়দার তখন তাকে জিজ্ঞেস করে নাফিসা তুমি হসপিটালে কেন, কি হয়েছে? নাফিসা তখন তাকে জানায় সে প্রেগন্যান্ট। তো এই কথা শুনে জারার তাকে বলে তোমার আর আমাদের বাচ্চার কিচ্ছু হবে না, তুমি একদম চিন্তা করো না, শুধু তোমার সামনে যে মহিলা আছে সে যা বলে ঠিক তেমনটাই করো। তখন নাফিসা তাকে জিজ্ঞেস করে এখানে সবাই বলছে তুমি ইন্ডিয়ান মুজাহিদিনের সাথে কাজ করো, এটা কি সত্যি কথা? আর এই সব ব্লাস্ট নাকি তুমিই করিয়েছো? জারার বলে তুমি কি ওদের কথা বিশ্বাস করছো? আমি কি কখনো এমন করতে পারি? সে তাকে এইটা বলে যে পুলিশ আসলে যারা ব্লাস্ট করেছে তাদেরকে ধরতে পারছে না, তাই আমাদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। আর তোমার কি মনে হয় তোমার বাবা কখনো এমন করতে পারে? তখন নাফিসা জানায় বাবাকে এরা মেরে ফেলেছে। তখন জারার তাকে আরো অনেক উল্টাপাল্টা বুঝিয়ে তাকে ঢাকা আসার জন্য রাজি করিয়ে ফেলে। নাফিসাও তখন ওই মহিলার সাথে বোরখা পরে লুকিয়ে লুকিয়ে বের হয় আর পুলিশ ওইটা টের পেয়ে গিয়ে তাদের মধ্যে লড়াই শুরু হয়। আর এর মধ্যে ওই মহিলা নাফিসাকে বলে তুমি যাও, পিছনে একটা গাড়ি আছে সেখানে উঠে পড়ো, সে তোমাকে কলকাতা নিয়ে যাবে আর কলকাতা থেকে সরাসরি তুমি ঢাকায় পৌঁছাবে, আমি এদিকটা দেখছি। তখন নাফিসা পালিয়ে যায় আর এদিকে মারামারির মধ্যে ওই মহিলাকে তাড়া মেরে ফেলে আর নাফিসা এসে হসপিটালেরই একটা রুমে লুকিয়ে পড়ে আর এদিকে পুলিশ তাকে চারিদিকে খুঁজতে থাকে। তো এর মধ্যেই নাফিসা টিভিতে সব খবর দেখতে পায় আর সে সেখানে এটাও দেখতে পায় যে জারারের বাবা মাকে দেখানো হচ্ছে। আর তখন সে বুঝতে পারে জারারই হায়দার নাম নিয়ে তার সাথে মিথ্যা নাটক করেছে আর সে সত্যি একজন টেরোরিস্ট। তাই সে এবার নিজে থেকেই বেরিয়ে আসে আর কবিরকে সবকিছু খুলে বলে। তাকে এটাও জানিয়ে দেয় যে জারার এখন ঢাকাতে আছে আর সে সেখানে নাফিসার জন্য ওয়েট করছে আর পরশুদিন 9টার সময় ঢাকা স্টেশনে সে আমাকে নিতে আসবে। অর্থাৎ সে নিজের দেশের জন্য পুলিশকে হেল্প করতে রাজি হয়ে যায় আর সে এটাও বলে আমি আমার দেশকে কখনো ধোকা দিতে পারবো না, সেজন্য যা করতে হয় তাই আমি করব। তো এই কথা কবির তারাকে জানায় আর বলে আমরা এই অপারেশন করব। তো তারা বলে রকে না জানিয়ে বর্ডার ক্রস করে এই অপারেশন করা যাবে না। তখন কবির তাকে অনেক বেশি রিকোয়েস্ট করে যে ম্যাম প্লিজ না বলবেন না, আজকে বিক্রম স্যার থাকলে কখনোই না করতো না। তখন তারা রয়ের হেডকোয়ার্টারে ফোন করে আর তাদের কাছে সবকিছু জানিয়ে দেয়। এরপর তারা পরদিন সকালবেলায় রওনা দেয়। তারা দারভাঙ্গা থেকে বাই এয়ারে যাবে দিল্লি আর তারপরই তাদের অপারেশন শুরু হবে। আর তাদের সাথে জারারদের টিমের আরো একজন সদস্য ছিল যার দায়িত্ব ছিল নাফিসাকে কলকাতা নিয়ে যাওয়ার, তাকেও কাবিররা ধরে আনে। তো তারা যখনই প্লেনের কাছাকাছি পৌঁছায় তখনই দেখা যায় ওই লোকের কাছে রফিক ভাইয়ের কল আসে। কাবির তখন তাকে স্পিকারে দিয়ে কথা বলতে বলে আর রফিক ভাইকে সে জানায় সবকিছু ঠিকঠাক আছে, এখানে কোনোই সমস্যা নেই। রফিক ভাইও তখন আর কোনো ধরনের সন্দেহ করে না। তখন রফিক ভাই জারারকে তার এবং নাফিসার পাসপোর্ট দেয় আর তাকে বলে নাফিসা আসলে 3 ঘন্টার মধ্যে তোমরা ইরানের জন্য রওনা দিবে। এরপর কবিররা দিল্লি পৌঁছালে তখনও রফিক ভাই আবারও কল করে। তখন হায়দার নাফিসার সাথে কথা বলে আর তাকে সাবধানে আসতে বলে। তার সাথে কথা শেষ করে কবিররা দ্রুত গাড়িতে ওঠে। এরপর তারা সোজা চলে আসে হোম মিনিস্টারের কাছে আর তার কাছ থেকে বাংলাদেশে যাওয়ার পারমিশন নিয়ে নেয়। এরপর সবাই যখন বাইরে বের হয়ে আসে তখন কবিরকে বলা হয় তোমার জন্য অ্যাসেট বাংলাদেশে ওয়েট করছে আর সবার আগে তার সাথেই তোমার দেখা হবে। তখন কবির তারাকে জিজ্ঞেস করে এই অ্যাসেটকে? এ হলো সে যে আমার আর বিক্রমের সাথে একসাথে ট্রেনিং করেছিল, অর্থাৎ জাকতাব। তখন আমাদের জাকতাবকেও দেখানো হয় যে এখন ঢাকাতে রয়েছে। তো এরপর আমাদের নাফিসাকে দেখানো হয়, তাকে জারার কল করলে সে জারারের সাথে কথা বলে। এর মাধ্যমে তারা জারারের লোকেশন ট্র্যাক করতে পারবে। তো দেখা যায় এর মধ্যেই কবির আর রানা ঢাকা পৌঁছে যায় আর তাদের সাথে এসে জয়েন করে জাকতাব। রানা জাকতাবকে না চিনলেও কবির ঠিকই জাকতাবকে চিনে ফেলে। এরপর তারা বেরিয়ে পড়ে তাদের মিশনে আর এদিক থেকে জারারও আসতে থাকে নাফিসাকে নিতে। সে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছে যায়। মৈত্রী এক্সপ্রেস আসার পর সে সেখানে নাফিসাকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও নাফিসাকে খুঁজে পায় না। তবে হঠাৎই সে দেখতে পায় তার সামনে কবির দাঁড়িয়ে আছে। কবির তখন তাকে দেখে স্মাইল করে। এরপরই দেখা যায় রানা আর জাকতাবও বেরিয়ে আসে আর তাদের সবাইকে দেখে জারার তখন একটু হকচকিয়ে যায়, কিন্তু এরপরই সে তার বন্দুক বের করে আর এই সময় তাদের সবার মধ্যে একটা লড়াই হতে থাকে। এর মাঝখানেই চলে আসে রফিক। তাকে দেখে জাকতাব ঠিকই চিনে ফেলে। তাকে কিছু সে বলবে তার আগেই রফিক জারারকে বলে দেয় যে নাফিসা এখানে আসবে না, সে পুলিশের সাথে মিলে গেছে। এটা শুনে জারার অবাক হয়ে যায়। সে তখন বুঝতে পারে না সে কি করবে। তখন রফিক তাকে
বলে তুই এখান থেকে পালিয়ে যা, আমি দেখছি। সে তার কথা শুনে সেখান থেকে পালিয়ে যায়। তখন জাকতাব কাবিরকে বলে তুইও জারারের পিছনে যা, আমরা এদিকটা সামলাচ্ছি। তখন রাফিক আর জাকতাবদের মধ্যে বেশ গোলাগুলি হয়, আর এসবের মধ্যেই বাংলাদেশের আর্মি সেখানে চলে আসে, তাই তারা সেখান থেকে কেটে পড়ে। ওদিকে ঢাকার রাস্তায় জারারের সাথে কাবিরের গোলাগুলি হতে থাকে, আর এর মধ্যেই জারার একটা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যেতে নেয়। কাবিরও তখন তার পিছু করতে থাকে, আর এমন করতে করতেই এক সময় সে তাকে ধরে ফেলে। তখন তাদের মধ্যে বিশাল লড়াই শুরু হয়ে যায়, কেউ কারো থেকে কম যাচ্ছিল না। তো তাদের লড়াই চলতে চলতেই সেখানে রানা এবং জাকতাব চলে আসে। রানা এসে কাবিরকে সামলায়, আর জাকতাব জারারকে সেখান থেকে নিয়ে চলে যায়। শেষমেশ তারা জারারকে ধরতে সক্ষম হয়েছে। তো তারা যখন সেখান থেকে চলে যায় তখন বাংলাদেশের পুলিশ সেখানে চলে আসে, আর ওইদিকে বাংলাদেশ মিনিস্ট্রির অফিস দেখানো হয়, যেখানে বাংলাদেশের কিছু ইন্টেলিজেন্স অফিসার বলতে থাকে, ম্যাম আজ সকালেই ইন্ডিয়ান টেরোরিস্ট জারারের সাথে ইন্ডিয়ার কিছু ইন্টেলিজেন্স অফিসারের লড়াই হয়, এগুলোই হচ্ছে সেই ফুটেজ। আর আমরা তো এই সম্পর্কে কিছু জানতাম না, তাই তাদের সাথে আমাদের এখনই যোগাযোগ করা উচিত। তখন ম্যাডাম জানায়, যাই হয়ে যাক না কেন ওই ইন্ডিয়ান টেরোরিস্টকে আমাদের কবজায় নিতে হবে, অর্থাৎ এই টেরোরিস্টকে ধরার ক্রেডিটটা তারা নিতে চাচ্ছিল। এরপর দেখা যায় জাকতাব ইন্ডিয়ার সিনিয়র অফিসারদের সাথে কথা বলছে, আর তাকে সে এটা জানায় আজকে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে যে কাণ্ড ঘটেছে এতে বাংলাদেশের ইন্টেলিজেন্স অফিসাররা সবকিছু টের পেয়ে গেছে। এখন আমাদের কাছে একটাই উপায় আছে, বর্ডার ক্রস করা। তখন ওই অফিসার তাকে জানায়, ঠিক আছে আমি ডিফেন্স মিনিস্টারের কাছ থেকে পারমিশন নিয়ে তোমাকে জানাচ্ছি। এদিকে জারার বসেছিল, তখন সে কাবিরকে বলতে থাকে, তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো আমি এসব করেছি কিনা, আমি তো স্বীকার করবো যে হ্যাঁ আমি করেছি, কিন্তু কেন করেছি সেটা কি জানো? তারপর সে কাবিরকে বলতে থাকে, নিজের ধর্মের লোকেদের উপর জুলুম হওয়া দেখেও তুমি কিভাবে শান্তিতে ঘুমাও, আমি তো পারি না, আর এজন্যই আমি এই কাজ করেছি। তখন কাবির তার সামনে আসে আর বলে, শোন, ধর্মের নামে মানুষ খুন করা আমার ধর্মে শেখায়নি, আর রফিকের মতো খারাপ লোকগুলোই তোদের এইভাবে ব্রেন ওয়াশ করেছে, তাই তোরা কোনটা সঠিক আর কোনটা ভুল সেটাই বুঝতে পারিস না। এইসব বলে তাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু জারারের মাথায় তো কিছুই ঢোকে না, সে তো এখন একটা শয়তানে পরিণত হয়েছে। তো তারা কথা বলছিল, সেই সময় জাকতাব আসে আর তাদেরকে জানায় যে বাংলাদেশ ইন্টেলিজেন্সের লোকজন এখানে দ্রুতই চলে আসবে, তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বর্ডার ক্রস করতে হবে। তখন জারার বলে, তোমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবে? জাকতাব বলে, এখন চুপ কর, বাকি কথা ইন্ডিয়া যেয়ে বলবি। তো তারা দ্রুত এখান থেকে বের হয়ে পড়ে, আর এদিকে বাংলাদেশ ইন্টেলিজেন্সের অফিসাররাও তাদের পিছু করতে থাকে, আর তাদেরকে বলতে থাকে তারা যেন বর্ডার ক্রস না করে। তখন জাকতাব তাকে বলে, দেখো বন্ধু হয়ে বলছি, তোমরা দয়া করে বর্ডার ক্রস করো না, তাহলে মারা যাবে, আর একজন প্রতিবেশী দেশ হয়ে আমাদেরকে হেল্প করো। এরপর যে করেই হোক বর্ডার ক্রস করে তারা ইন্ডিয়ায় চলেই আসে। তো এখানে আসার পর সবাই অনেক খুশি হয়। তো এরপর তারা জারারের সাথে দেখা করতে আসলে জারার বলে, নাফিসা আর ওর মাকে ছেড়ে দিন, ওদের তো কোনোই দোষ নেই। তখন তারা বলে, তুই যাদেরকে মেরেছিস তাদের কি কোনো দোষ ছিল? তারাও তো নির্দোষ ছিল। তখন জারার আর কিছুই বলতে পারে না। তখন তারা তাকে নাফিসার সাথে কথা বলিয়ে দেয়। তখন নাফিসা বলে, আমি কার সাথে কথা বলছি, হায়দার নাকি জারার? জারার তখন কিচ্ছু বলতে পারে না। নাফিসা এরপর বলতে থাকে, তুমি এগুলো কি করে ফেললে? নিজের দেশের সাথেই বেইমানি করলে? আমার ইসলাম কি কখনো এই শিক্ষা দিয়েছে যে মানুষকে খুন করো, নিজের দেশের সাথেই বেইমানি করো? যদি কখনো কুরআন পড়ে থাকতে তাহলে কখনোই এমন করতে পারতে না, কারণ কুরআন কখনোই এমন শিক্ষা দেয়নি। তুমি এতটাই অমানুষ হয়ে গেছো, যেই দেশের মাটিতে তুমি নামাজ পড়তে সেই দেশকেই তুমি শেষ করে দিতে চাইছিলে। এ তুমি কেমন মুসলমান? যদি সত্যিকারের মুসলমানকে দেখতে চাও তাহলে হয়তো সে তোমার সামনেই এখন দাঁড়িয়ে আছে, তাকে দেখো। অর্থাৎ সে কাবিরের কথা বলছিল, যে নিজের দেশের জন্য জীবন দিতেও রাজি আছে। তো এরপর নাফিসা তাকে আরো অনেক কথা বলে। তখন জারার তার ভুল বুঝতে পারে, কিন্তু এখন আর কোনো লাভ নেই। তো তাদের কথাবার্তা শেষ হলে তারা, জাকতিব, রানা আর কাবির কথা বলতে থাকে। তখন রানা বলে, এখন আমরা কি করব? জাকতিব বলে, কেন ওয়েট করবে? তোমরা এত বড় একটা কাজ করেছো, তোমাদেরকে তো সম্মাননা দেওয়া হবে। তখন কাবির বলে, এখনো যুদ্ধ শেষ হয়নি স্যার, সিক্কু আর জারার তো শুধুমাত্র পেয়াদা, মেইন শত্রু তো এখনো বেঁচে আছে, আর সে কিন্তু থেমে থাকবে না। তখনই জাকতাবের কাছে খবর আসে, আর কেউ একজন তাকে জানায় রফিককে কাঠমান্ডুতে দেখা গিয়েছে, তার মানে সে এখনো তার কুট চাল চেলেই যাচ্ছে। তখন জাকদীপ কাবিরকে বলে, তুমি ঠিকই বলেছো, যুদ্ধ এখনো শেষ হয়নি, আমাদের যুদ্ধ এখনো বাকি। এই বলেই তারা তাদের নতুন মিশনের জন্য বেরিয়ে পড়ে। আর এই দৃশ্যের সাথে সাথেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। এরকমই আরো নতুন নতুন গল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখবেন।